পরিচারিকা থেকে বিজেপি প্রার্থী এ একেবারে স্বপ্নের উত্থান আউশ গ্রামের কলিতা মাঝির 2021 সালের মতো এবারেও তার উপর ভরসা রেখেছে গেরুয়া শিবির। বিজেপি বলেই এমনটা সম্ভব, তাই তো বিজেপিকে বলা হয় পার্টি উইথ ডিফারেন্স। বামপন্থী থেকে তৃণমূল, কোথাও এমনটা আশা করা যায় না। সেই কলিতা মাঝির বাড়িতে পৌঁছালাম আমরা। তার জীবন সংগ্রাম ও এই স্বপ্নের উত্থান নিয়ে কি বলছেন প্রার্থী, চলুন একবার শুনে নেওয়া যাক। আমরা এই মুহূর্তে আছি গুসকরা পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে। এখানে বিজেপি প্রার্থী করেছে কলিতা মাঝিকে। কলিতাদি একসময় পরিচারিকার কাজ করতেন, একসময় বলা ভুল, এখনো কলিতাদি পরিচারিকারই কাজ করেন এবং বিজেপির প্রার্থী হয়েছেন আউশগ্রাম বিধানসভায়, পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা। এই জন্য খবরের শিরোনামে বিজেপি বেছে নিয়েছে এখানে কলিতা মাঝিকে। সেই কলিতাদির বাড়িতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা জেনে নেব কলিতাদির ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কেন তিনি বিজেপিকে বাছলেন এবং কিভাবে তিনি প্রচার সারছেন। কলিতাদি, প্রথমেই আমাদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাই, মাধ্যম নিউজ চ্যানেলের তরফ থেকে। তো প্রথমেই যেটা জানার যে আপনার ব্যক্তিগত জীবন, সে ব্যক্তিগত জীবনে আপনি পরিচারিকার কাজ করেন, তো আপনাকে ঠিক কতটা জীবন সংগ্রাম করতে হয়েছে, কিভাবে বড় হওয়া, পড়াশোনার সুযোগ পেয়েছেন নাকি, একটু জানতে চাই। আমরা খুব গ্রামের, মানে জন্মস্থান আমার গ্রামে, কাশননগর বাজার এবং দীক্ষো গ্রামে জন্ম। আমরা 7 বোন 1 ভাই। পড়াশোনার সুযোগ আমরা পাইনি, সেখানে থেকে আমরা কষ্ট করি, মানে খেটে খুঁটে যে গরিব ঘরে যা হয় আর কি, কষ্ট জীবন করে বিয়ে হয় 2006 সালে গুসকরা শহরে। বিয়ে হওয়ার পর ওই যেমন হয় আমাদের গরিব ঘরে খেটে খুঁটে, যে লোকের বাড়ি কাজ টাজ করে খাওয়া দাওয়ার খুব আনন্দেই ছিলাম। তারপরে একটা আমার কাছে প্রস্তাব আসে গুসকরা নগর থেকে। এই সেটা কত সাল ছিল? 2014 থেকে আমি বুথের কার্যকর্তা, 2019-এ। কেন বিজেপিটাকে আপনি বাঁচলেন বলুন তো? এই যে আবহাওয়া রয়েছে, সবাই দেখা যাচ্ছে যে মানে অনেক রকম দলই আপনার কাছে অপশনে ছিল, কিন্তু আপনি বিজেপি কেন বাঁচলেন? না, অনেক রকম দল ছিল না, কারণ হচ্ছে বিজেপির আমার আদর্শ এবং যে সম্মান, সেটা আমার খুব ভালো লেগেছে। মোদিজির যে প্রকল্প এবং আদর্শ, যে মানুষের জন্য ভাবে, গরিবদের জন্য ভাবে, তার জন্যই আমার খুব মানে ভালো লাগে, যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবো। এই জন্যই আমার বিজেপি দলটা ভালো লাগে। রাজ্যে দেখা যাচ্ছে যে আপনি একজন মহিলা প্রার্থী, তো নারী সুরক্ষা নিয়ে আপনার কি মনোভাব আছে? নারী সুরক্ষা তো মানে একদমই নেই। নারীদের সুরক্ষাটা তো একবারেই চলে গেছে আমার এই বর্তমান শাসক দলের নেতৃত্বে। ওনার নেতৃত্বেই হচ্ছে এগুলো, শাসক দলের নেতৃত্ব, শাসক দলেরই নেতার ছেলে, কারু ভাই, নেতা নেত্রীদেরই, তাদের নেতৃত্বেই হচ্ছে এই নারীদের অসম্মানিত। লক্ষ্মীর ভান্ডার না, লক্ষ্মীর নিরাপত্তাটাই প্রধান মনে হয় আপনার কাছে? মেন। আচ্ছা, তো সারা দিন আপনার ব্যস্ততা থাকে, আপনি আউশগ্রাম বিধানসভা চষে বেড়াচ্ছেন, হাওয়া কি বুঝছেন? হাওয়া খুব ভালো, মানুষ বুঝে গেছে এই দুর্নীতি সরকারকে সরাতে হবে এবং দুর্নীতি সরকারকে সরাতে হবে। তো স্থানীয়ভাবে আপনি জিতলে পরে এই বিধানসভার জন্য কি কি করতে চান, কোন কোন ক্ষেত্রগুলিতে আপনি গুরুত্ব দিতে চান? দেখুন, এখানে যা সমস্যা গ্রামগঞ্জে যাচ্ছি, এই আজকে আপনি তো খুব আরো ভালো করে বুঝবেন কি কি সমস্যা আছে, আপনি সেই জায়গা থেকে আজকে যে গ্রামগুলো গেছিলাম, অমরপুর, মাজুরিয়া এবং তোমার ওই গাঁটা কি একটা, প্রথমে ঢুকলাম অমরপুর, মাজুরিয়া, ওই অমরপুর অঞ্চলে, হ্যাঁ, ওখানে 4-5টা গ্রামে গেলাম। একটাও রাস্তা নেই, রাস্তার উপরে পুরো ড্রেনের জল জমে, ড্রেন নেই, বাড়ি নেই, মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পরিকাঠামোর উন্নয়ন কিছুই হয়নি, রাস্তাঘাট কিছু হয়নি, কিচ্ছু নেই, জল নেই, কিচ্ছু নেই, প্রার্থীও ক্ষোভের মুখে পড়ছে তৃণমূল প্রার্থী একদম। মানে আমরা যাচ্ছি, বলছে আমাদের এই নাই ওই নাই, একদম রাস্তা দেখাচ্ছে, তাহলে কি উন্নয়ন হয়েছে? মানে আপনার কাছে একটা প্রত্যাশা করছে মানুষ যে আপনি জিতলে পরে এই রাস্তা থেকে, আর ওইগুলোই আগে করব, ওইগুলি আপনি আগে করতে চান। মানুষের যে বাড়ির সমস্যা, জলের সমস্যা, রাস্তার সমস্যা, কাদা জলে হেঁটে আসছি আমি, ড্রেনে জল বয়ে যাচ্ছে। এবং যারা তৃণমূলের শাসক দল, যাদের মানে যারা বলে আমাদের উন্নয়নের দল, তাদেরই হয়েছে, সেই চোরেদের উন্নয়ন হয়েছে, চোর উন্নয়নটা হয়েছে বেশিরভাগ।
এমনি সাধারণ মানুষের কিছু হয়নি। হুম। সাধারণ মানুষ যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেই জায়গাতেই আছে। আপনি- 34 বছর বামফ্রন্ট কিছু করেননি এবং 15 বছর তৃণমূলও কিছু করেননি। আপনি পরিচারিকার কাজ করেন, সেখান থেকে প্রার্থী, এবং বিজেপি এটা করলো, এটা কিন্তু অন্য কোনো দলে দেখা যায় না আজ পর্যন্ত, অন্তত পক্ষে। যে কমিউনিস্ট পার্টি বলুন কি তৃণমূল বলুন কংগ্রেস বলুন, কোথাও দেখা যায় না। পরিচারিকা থেকে প্রার্থী, এই যে উত্তরণটা, এই যে জীবন সংগ্রামটা, সেটাকে একটু বলুন। দেখুন এই জিনিসটা মানে আমার কাছে সেই কি বলবো, একবারে সেই ভগবানের মতন যেমনি অদৃশ্য ভগবানের হয়, একটা আশীর্বাদ অদৃশ্য একটা। করে না, আশীর্বাদের মানে মতন। আপনার উপরে ভরসা রেখেছে বিজেপি, একদম একদম, যে এই আশাটা আমি কোনোদিনই করি না এবং আপনাদের চাইও নাই, দল আমার চাওয়া পাওয়াও ছিল না যে আমি এই জায়গায় যাব। কিন্তু জানি না ঠাকুরের কি লীলা, উপরওয়ালার কি আশীর্বাদ, আমি কি ধরনের কাজ করেছি সেটাও আমি জানি না, কিন্তু আমাকে যে এত বড় একটা সম্মান দিয়েছে এটা নিয়ে আমি খুব গর্বিত। আপনি 21 সালেও প্রার্থী ছিলেন, আবার 26-এও প্রার্থী হলেন এখানে। তো প্রার্থী হয়ে আপনি সকাল থেকে রাত পর্যন্ত ছোটাছুটি করছেন, তো নিজের খাদ্যাভ্যাস, পাওয়ার মিল কি কি রাখছেন? সকাল থেকে উঠে আপনি কি কি করেন, ডেইলি রুটিনটা বলুন। সকালে ওই 5:30টায় উঠি, ঘরের গৃহস্থ ঘরে যা কাজ হয় মহিলাদের, ঘরে বাসি কাজটা ছেড়ে ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে জল দিয়ে বেরিয়ে যাই, যেখানে যেমন পাই। রাস্তায় যেতে যেতে কোনোদিন 4টি মুড়িও পাই, আর নইলে না খেয়েই চলে যাই। এরকম ধরনের একটা মানে মেনটেন করেছে। দুপুরে 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 কি বাড়ির খাবারই খান, না বাইরে কোনো কার্যকর্তার বাড়িতে খেয়ে নিলেন? বাইরে যদি কেউ বললো যে দিদি খাবেন, তাহলে কেউ যদি দিল তাহলে খেলাম, নইলে আর হলোই না খাওয়া। আচ্ছা। এরকম মানে ধরনের। সকাল থেকে রাত পর্যন্ত একটা ব্যাপক কর্মব্যস্ততা আপনার চলছে। খাওয়াটা ঠিকঠাক হচ্ছে না, এটা মানে হুম, সত্যি কথাই, যে আমি টাইমে হয়তো সেই খাবারের জায়গায় সেই টাইমে পৌঁছাতে পারছি না। হুম। মানুষের যে আচ্ছা, এই যে তপশিলি মহিলাদের কাছে যখন যাচ্ছেন, একটা লক্ষ্মীর ভান্ডার তাদেরকে 1700 টাকা করে দেওয়া হচ্ছে, তো সেই পরিপ্রেক্ষিতে তারা আপনাকে কি ওরা ওইটাতে খুশি নয়, হুম, ওরা ওই লক্ষ্মী ভান্ডারে খুশি নয়। ওরা লক্ষ্মী ভান্ডার তারা যদি কি বলছে আপনাকে? লক্ষ্মী ভান্ডার যদি পেয়ে খুশি হতো না, তাহলে এত মহিলা বেরিয়ে আসতো না কাজকে, এত মহিলা লড়াই করতো না। ওরা বলতে চায় আমাদের এখানে যে এই নারীদের সুরক্ষা নাই, এই শাসক দল যে শাসনটা করছে এইটাতে আমরা অভ্যস্ত নই। আমরা নিজের স্বাধীনতায় বাঁচতে চাই, নিজের সংগ্রাম নিজেরা করতে চাই, স্বনির্ভর হতে চাই, আত্মনির্ভর হতে চাই একদম। এবং তারা নারী নিরাপত্তাটা সবথেকে ওদের একটা চাই। গুরুত্বপূর্ণ। যে আমরা দেখেছি আরজিকর থেকে শুরু করে কসবা ল কলেজ, প্রত্যেকটা জায়গাতেই একটা নারী নিরাপত্তা প্রশ্নের মুখে নয়, শুধু মানে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে দেশের মধ্যে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ওরা থেকে ওইটা যাচ্ছেন থেকে মহিলা মুক্তি পেতে চায়। মুখ্যমন্ত্রীর আমলে নারী সুরক্ষা একেবারেই নেই। তো আপনি যেখানে প্রচারে যাচ্ছেন সেই জায়গাগুলোতে তারা বলছে যে আগে আমরা নারী নিরাপত্তা চাই, একদম, পরে একদম। লক্ষ্মীর ভান্ডারটা চাই। হুম। তো সার্বিকভাবে এখানে রাজনৈতিকভাবে একটা ছিল যে দীর্ঘদিন ধরে এখানে তৃণমূলের প্রভাব। তো আপনি যে এই প্রার্থী হয়েছেন, তো তৃণমূলের যে সংস্কৃতি, সেই হুমকি সংস্কৃতি, থ্রেট কালচার যাকে আমরা বলি, তো আপনার উপর কখনো থ্রেট, হুমকি, এই সমস্ত কিছু? হ্যাঁ, 21-এ হয়েছিল, 21-এ হেরে যাওয়ার পর ভালোই হয়েছিল, হুম। কিন্তু ওটাতে আমরা ভীত নন? না, আমরা যেমন ছিলাম সেরকম আছি, সেরকম আমাদের সংগঠন এবং মানুষের যে একটা ভালো উচ্ছ্বাস, বিজেপি সবই আছে। আচ্ছা। ও তো ওদেরকে ভয় পায় না, আচ্ছা। ওরা ওটাতেই অভ্যস্ত। ওরা ওই লোককে ভয় দেখানো, ধমকি দিয়ে ধমকানো, মারা, এই দেবো না ওই দেবো না, ওইতেই ওরা অভ্যস্ত। ওদের ওইটা ছাড়া আর কিছু নাই, ওদের নিজস্ব বললে কিছু নাই, নিজস্ব বলে কিছু নেই না। সংগঠন যেটা হয় সেটা ওদের নাই। ওদের একটা সেই কি বলবো, সেই বাহিনী টাইপের হয় না, এখানে মারতে যেতে হবে, ওখানে মারতে হবে, একে হুমকি দিতে হবে, গ্যাং। হ্যাঁ ওই রকম ধরনের, মানে নিজস্ব একটা সংগঠন নাই। আচ্ছা, তো স্বাভাবিকভাবে এখানে যে গুসকরা পুরসভা, একটা বড় দীর্ঘ প্রাচীন পুরসভা পশ্চিমবঙ্গে, তো এই পুরসভার কথা কিছু ভেবেছেন যে জিতলে পরে আপনি এই ডেভেলপমেন্টগুলো করতে চান? অবশ্যই। আচ্ছা। পৌরসভায় যে স্বাস্থ্য কেন্দ্র আছে একদম বেহাল দশা, আচ্ছা, এটা এটা একদম শাসক দলের জন্যই একদম অবহেলা। স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসা হয় না, পেট ব্যথা হলেও বর্ধমান, মাথা যন্ত্রণা করলেও বর্ধমান, একটা জ্বর হলেও বর্ধমান, জ্বর সর্দি কাশি হলো, মানে এখানে নাই কোনো ডাক্তারপাতি, নাই ভালো ওষুধ, নাই কিছু। আচ্ছা, তাই এটার জন্য একটা চিন্তা ভাবনা আছে আমার। মানে সমস্ত চিন্তা ভাবনা, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু চিন্তা ভাবনাই আছে, যেগুলো জিতলে আপনি এখানে করতে চান। হুম। তো
তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাধ্যমের তরফ থেকে, আপনাকে শুভেচ্ছা, নমস্কার। নমস্কার। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में हैं, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।